পারস্যের রাজবংশীয় সকি সালামত খাঁ নামে এক ব্যক্তি সংসারের প্রতি বিতরাগ হয়ে দেশ ত্যাগ করে সম্রাট সিকান্দার লোদী শাসনকালে দিল্লিতে আসেন। সম্রাট সালামত খাঁর পরিচয় পেয়ে তাকে সচ্ছল জীবন ধারণের জন্য কুলাউড়ার লংলার পৃথ্বীম পাশা জায়গা প্রদান করেন। সকি সালামত খাঁ পৃথ্বীম পাশার প্রথম জমিদার। আসুন ৬০ একর জায়গা জুড়ে বিস্তৃত দৃষ্টিনন্দন পরিপাটি পৃথ্বীম পাশার জমিদার বাড়িতে কি কি আছে তা এক এক করে ঘুরে দেখি। জমিদার বাড়িতে ঢুকতে হাতের বামে বিশাল দিঘিটি দেখা পাবেন। দিঘিতে ৩টি বড় এবং একটা ছোট ঘাট আছে। এই ঠাটা রোদে দিঘির ঘাটে বসে টলটলে পানির দিকে তাকালেই আপনার ভিতরে একটা প্রশান্তি অনুভূত হবে। দিঘির পশ্চিম পাড়ে জমিদারের সকল স্থাপনাগুলো সারিবদ্ধভাবে আছে, আর পূর্ব পাড়ে আছে পারিবারিক কবরস্থান। দেখেন একটা শিল্পকর্ম, বট গাছের শিল্পকর্ম, এরকম একটা শিল্পকর্ম তৈরি হতে মোটামুটি শখানেক বছর লাগে। কারণ ভিতরে একটা ঘর ছিল, ঘরটা চারিদিক দিয়ে বট গাছ হয়ে গেছে বড়, ঘরটা এখন নেই, কিন্তু বট গাছটা ঘরের শেপে আছে। আসুন সেই ঘর থেকে আর এটি জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান। এখানে পরলোকগত পৃথ্বীম পাশার সকল জমিদার এবং তাদের পরিবারের সদস্যগণ শায়িত আছেন। এই দিঘির দুই পাড়ে দুটি মাজার আছে। হাজি খাঁ ও শাহ ডিঙির মাজার দুটো দেখতে গতানুগতিক মাজারের প্রতি নয়। প্রায় ১ শতাব্দীর বেশি সময় ধরে মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে ঐতিহ্যবাহী এই জমিদার পরিবার। ১৯৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় জমিদার গৌস আলী খান সিপাহীদের সহযোগিতা করেছিলেন, আর এ কারণে তাকে ইংরেজদের রোশনালে পড়তে হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের আলী সফদর খান রাজা সাহেব ও আলী সরওয়ার খান সাহেব সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এই বংশের নামকরা জমিদার আলী আমজাদ খানের জন্ম ১৮৬৯ সালে। তার পরোপকারিতা ও দানশীলতার সুখ্যাতি লোকমুখে এখনো নন্দিত। জমিদার বাড়ির এখন যে অবস্থা দেখছেন তার নবাব আলী আমজাদ সাহেবের কৃতিত্ব। আর আপনারা দেখছেন আলী আমজাদ খানের তৈরি পৃথ্বীম পাশা জমিদার বাড়ির মসজিদ। এই জমিদার পরিবার শিয়া সম্প্রদায়ভুক্ত। মসজিদের পাশাপাশি এখানে একটা সুন্দর ইমামবাড়াও রয়েছে। ইমামবাড়া শব্দের অর্থ ইমামের বাসভবন। ভারত উপমহাদেশে ইমামবাড়াকে শিয়া সম্প্রদায়ের মুহররমের অনুষ্ঠান উদযাপনের স্থান হিসেবে ব্যবহার করা হয়। জমিদার নবাব আলী আমজাদ খাঁ এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেছেন। এখানে মহিলাদের বসার স্থান। এখানে মহিলারা বসে এই টিনের খাটগুলা দিয়ে ভেতরে কথা বলেন, ইমাম সাহেবের কথা শোনেন এদিক দিয়ে। উমাইয়া খলিফা মুয়াবিয়ার পুত্র এজিদের হাতে ১০ মুহররম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আর এ কারণে মুহররম মাসের প্রথম ১০ দিন শিয়া সম্প্রদায়ের মানুষ শোক দিবস পালন করে। এই ১০ দিনকে আশুরা বলা হয়। মুহররমের দিন ইমামবাড়াকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় কারবালার কাহিনী বর্ণনা, মরশিয়া আবৃত্তি, শোক মিছিল ও মাতম করে। চলুন বন্ধুরা, এখন দেখে আসি পৃথ্বীম পাশার জমিদার বাড়ি। এখানে ২টি জমিদার বাড়ি আছে। আসলে আপনাদেরকে দেখা নিয়ে আসি পৃথ্বীম পাশা জমিদার বাড়ির ভিতরে কেমন। ইনি হচ্ছেন আলী আমজাদ সাহেব। এই বংশের শেষ জমিদার আলী আমজাদ খাঁয়ের কথা আমরা আগে বলেছি। তিনি ছিলেন দানশীল, পরোপকারী, গুণী একজন মানুষ। ১৮৭৪ সালে তিনি সিলেট শহরের সুরমা পাড়ে একটা বিশাল ঘড়ি নির্মাণ করেন, যা এখনো আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত।
বাংলা পথে আমরা অনেক জমিদার বাড়ি ঘুরে বেরিয়েছি, কিন্তু মৌলভীবাজারের কুলাউড়ার এই কৃত্রিম পাশা জমিদার বাড়ির মতো সাজানো গোছানো এবং জীবন্ত জমিদার বাড়ি আর একটিও দেখিনি। কৃত্রিম পাশা জমিদারের পারিবারিক উদ্যোগেই বাড়িটি সংরক্ষণ করা হচ্ছে। এখানে একটা মসজিদ, একটি ইমামবাড়া, দুটি জমিদার বাড়ি, একটা বিশাল দিঘি, মাজার সহ আছে অনেক কিছু, আছে অনেক ইতিহাস। এই জমিদার বাড়িতে দেখতে প্রচুর দর্শনার্থী আসেন, এমনকি অনেক বিদেশি রাষ্ট্রপ্রধানেরা এখানে এসেছেন এবং রাত্রি যাপন করেছেন। এরকম একটা জমিদার বাড়ির সাথে একটা রিসোর্ট থাকলে অবশ্য মন্দ হতো না। রাজকীয় কায়দায় একটা দিন অতিবাহিত করতে কে না চায় বলুন? জমিদার পরিবার বিষয়টি ভেবে দেখতে পারেন। মৌলভীবাজারে বেড়াতে এলে আপনি কৃত্রিম পাশা জমিদার বাড়িটি বেরিয়ে যেতে পারেন। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা আছেন মৌলভীবাজার জেলায়, দেখছি কুলাউড়ায় কি আছে। পুরো ছাড়া কোন দিকে যাবো? কত দূর হবে? 4 কিলোমিটার। পিচ রাস্তায় ঝর্ণা সামনে হইব। ঝর্ণা যাবো, ঝর্ণা।